সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটি ধারাবাহিক লেকচারে আমি বিস্তারিতভাবে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আজকে থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রক্ত সংবহন তন্ত্রের আজকের এই লেকচারে আমরা শুধুমাত্র লোহিত রক্ত কণিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী লেকচারে আমরা লোহিত রক্ত কণিকার তার পরবর্তী সাথে রক্তকণিকা, অনুচক্রিকা, এভাবে রক্ত সংবহন তন্ত্রের বিভিন্ন অংশগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে এই লেকচারটি তৈরি করব। প্রত্যেকটি লেকচারই পার্ট বাই পার্ট করে এই লেকচারগুলো আপলোড করব। আশা করি আপনারা আমাদের এই লেকচারগুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং আমাদের লেকচারগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আজকের এই লেকচারে রক্ত সংবহন তন্ত্রের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, চলুন আমরা সেখানে চলে যাই। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লোহিত রক্ত কণিকা। আজকের লেকচারের মূল বিষয় হচ্ছে লোহিত রক্ত কণিকা। আমরা প্রথমেই এখানে মানুষের লোহিত রক্ত কণিকা বা হিউম্যান ফিজিওলজির যে অংশ, সার্কুলেটরি সিস্টেম, হিউম্যান ফিজিওলজির সার্কুলেটরি সিস্টেম নিয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে। আজকের এই লেকচারে আমরা এখানে দেখবো শুধুমাত্র লোহিত রক্ত কণিকা। মানুষের লোহিত রক্ত কণিকা হচ্ছে এরকম, মানে একটা চাকার মতো আর কি, দুই দিকে মানে দ্বি অবতল আর কি, অর্থাৎ এইদিকে অবতল এই পাশে অবতল, অর্থাৎ ভিতরে দুটি খাঁজ যুক্ত এবং বাইরের কিনারা গুলো অনেকটা পুরু থাকে, ঠিক এরকম আর কি। অর্থাৎ লোহিত রক্ত কণিকা বিভিন্ন বেশের হয়। এর খাঁজগুলো হচ্ছে প্রায় 2.5 মাইক্রোমিটার এবং তার পুরোটার বেশ হচ্ছে প্রায় 7.5 মাইক্রোমিটার বেশ যুক্ত হয়। এবং আবার কিছু কিছু লোহিত রক্ত কণিকা আছে মাকু আকৃতির, ঠিক আছে। এরকম লোহিত রক্ত কণিকাও মানুষের রক্তে দেখা যায়, ঠিক আছে। আমরা আরো বেশ কয়েকটি লোহিত রক্ত কণিকার ছবি এখানে সংযুক্ত করেছি ভালোভাবে বোঝার জন্য। অর্থাৎ মানুষের লোহিত রক্ত কণিকার গঠনগুলো এরকম হয় আর কি, এই যে এরকম হয়, ঠিক আছে। আমরা এই যে এখানে এর পুরো বেশ এবং যে তার পরিধির দিকে যে বেশগুলো, এটা দেখানো হয়েছে এই স্লাইডে, ঠিক আছে। এটি হচ্ছে মানুষের লোহিত রক্ত কণিকা। আশা করি আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন। মানুষের লোহিত রক্ত কণিকার যে চিত্র আমি এখানে প্রদর্শন করেছি, আপনারা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে মানুষের রক্ত কণিকা। তিন ধরনের রক্ত কণিকা থাকে। আমরা এর আগের লেকচারে বলেছি যে মানুষের রক্তের উপাদানগুলোকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে রক্তরস এবং আরেকটি হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকা গুলো রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, ঠিক আছে। এই যে আমি এখানে যে বিষয়টি আলোকপাত করেছি সেটি হচ্ছে রক্তরসে ভাসমান বিভিন্ন ধরনের কোষকে রক্ত কণিকা বা ব্লাড কর্পাসল বলে। এবং রক্ত কণিকা হচ্ছে তিন ধরনের। প্রথমত হচ্ছে লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট বা আরবিসি, রেড ব্লাড সেল, ঠিক আছে। এটির ছবি হচ্ছে আমরা এই যে এখানে দেখিয়েছি যে মানুষের লোহিত রক্ত কণিকা কেমন হয় দেখতে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট, ডাব্লিউবিসি। পরবর্তী লেকচারে বিস্তারিত ভাবে আমি লিউকোসাইট নিয়ে আলোচনা করব। আজকের এই লেকচারে আমি শুধুমাত্র এরিথ্রোসাইট বা আরবিসি বা লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেল নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। এখানে লিউকোসাইটের ছবি দিয়ে দিয়েছি আমরা বেশ কয়েকটি, যেমন মনোসাইট, লিম্ফোসাইট কেমন হয় দেখতে, বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল দেখতে কেমন হয়, এগুলো এখানে রয়েছে আর কি। পরবর্তীতে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং রক্তকণিকার মধ্যে তৃতীয়ত অনুচক্রিকা। আপনারা এখানে অনুচক্রিকার ছবি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে অনুচক্রিকা। এই যে সাদা বর্ণের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি অনুচক্রিকা, মাঝখানে অংশটি হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটি ছবি আমি আগে দেখিয়েছি, আপনারা দেখেছেন। আচ্ছা, পরবর্তীতে আমরা আজকে যেহেতু লেকচারের মূল বিষয় হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট বা আরবিসি, এটি গ্রিক শব্দ এরিথ্রোস শব্দ লোহিত এবং কাইটোস কোষ থেকে এসেছে লোহিত রক্তকণিকা শব্দটি আর কি। আচ্ছা, মানুষের লোহিত রক্তকণিকার ছবি আমরা এর আগেও দেখিয়েছি, আমরা প্রথম স্লাইডে আপনারা এর ছবিগুলো দেখতে পেয়েছেন। আচ্ছা, এগুলো হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকা। এবার আমরা লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এটি গাজী আজমল স্যারের বইয়ে রয়েছে। ইন্টারমিডিয়েটে যে হিউম্যান ফিজিওলজির যে অংশটি রয়েছে সেখান থেকেই আমি এটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। মানুষের লোহিত রক্ত কণিকা হচ্ছে গোল, এই যে গোলাকার, ঠিক আছে না, গোল এবং দ্বি অবতল। দ্বি অবতল মানে হচ্ছে এদিকে অবতল এবং অপর পৃষ্ঠ এদিকে অবতল এদিকে অবতল, এই কারণে দ্বি অবতল, চাকতির মতো, নিউক্লিয়াস বিহীন। অর্থাৎ মানুষের লোহিত রক্ত কণিকা, পূর্ণাঙ্গ লোহিত রক্ত কণিকা কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, এবং লাল বর্ণের হয়ে থাকে। এগুলো দেখতে হচ্ছে লাল বর্ণ, অর্থাৎ লোহিত রক্ত কণিকা, লোহিত কথার অর্থই হচ্ছে লাল, হ্যাঁ, লাল বর্ণের।
এরপর হচ্ছে এদের কিনারা হচ্ছে মসৃণ, এই যে এদের কর্নার, চারদিকে কর্নার হচ্ছে মসৃণ এবং মধ্যাংশ ভাগ হচ্ছে পুরু। মধ্যাংশের চেয়ে পুরু থাকে, এই যে মানে কিনারাটা আর কি। ঠিক আছে, এই কথাটা বলা হয়েছে আর কি, এদের কিনারা হচ্ছে মসৃণ এবং মধ্যাংশের চেয়ে পুরু। মধ্যাংশে এটা পাতলা ভিতরে, আর কি বলছে, এর বাইরের যে পরিধির দিকের যে অংশটা এটি হচ্ছে পুরু থাকে। আচ্ছা, এবং প্রত্যেক লোহিত রক্ত কণিকার গড় ব্যাস, মানুষের রক্তে যে লোহিত রক্ত কণিকা, এই কণিকাগুলো কিন্তু সবগুলো রক্ত কণিকায় একরকম না, এর ছোট বড় থাকে, তবে এর সাধারণত এভারেজ যে ব্যাস সেটা হচ্ছে 7.3 মাইক্রোমিটার থেকে, এবং এর স্থূলতা মানে পুরুত্ব হচ্ছে 2.5 মাইক্রোমিটার। বিভিন্ন বয়সের মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে বা প্রতি সিসি রক্তে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন সংখ্যক লোহিত রক্ত কণিকা থাকে। এটা বিভিন্ন বয়সের ক্ষেত্রে, যেমন ভ্রূণ দেহে, বাচ্চাদের দেহে, পূর্ণাঙ্গ পুরুষ অথবা মহিলার দেহে বিভিন্ন ধরনের লোহিত রক্ত কণিকা থাকে। আমি এখানে একটি সংখ্যা উল্লেখ করেছি, এটি গাজী আজমল স্যারের বইয়ে রয়েছে। যেমন ভ্রূণ দেহে এটি 80 থেকে 90 লাখ, শিশুদের দেহে এটি 60 থেকে 70 লাখ, এবং পূর্ণবয়স্ক পুরুষের দেহে এটি 50 থেকে 54 লাখ, এবং স্ত্রীদের দেহে কিছুটা কম থাকে আর কি, 44 থেকে 49 লাখ। মানে এদের সংখ্যাটা এরকম থাকে লোহিত রক্ত কণিকা প্রত্যেক মানুষের, অর্থাৎ বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, এবং শরীরের বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এই লোহিত রক্ত কণিকার সংখ্যা কিছুটা তারতম্য হতে পারে। অনেক সময় দেখা যায় শরীরে কিছু লোহিত রক্ত কণিকার সংখ্যা, যে যে এখানে সংখ্যাটি দেওয়া হয়েছে 60 থেকে 70 লাখ, 80 থেকে 90 লাখ বিভিন্ন বয়স্কের মানুষের ক্ষেত্রে, এটি শরীরের অবস্থা ভেদে, বিভিন্ন অবস্থা ভেদে, যেমন এই যে ব্যায়াম বা গর্ভাবস্থায় লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে যেতে পারে, কিছুটা বেড়ে যেতে পারে। ঠিক আছে, খুব বেশি না, কিছুটা বেড়ে যেতে পারে, তারতম্য হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে যদি লোহিত রক্ত কণিকার পরিমাণ প্রতি ঘন মিলিলিটার রক্তে যেটা থাকার কথা, অর্থাৎ 50 লাখ, বিশেষ করে মানে পূর্ণবয়স্ক পুরুষের দেহে আর কি 50 লাখ বা 50 বা 54 লাখ থাকার কথা, যদি এর চেয়ে 25% কম হয়, তাহলে আমরা তাকে রক্ত শূন্যতা বা এনিমিয়া বলবো আর কি, অর্থাৎ সে রক্ত শূন্যতায় ভোগে। অর্থাৎ যা আছে তার যে অপটিমাম রেট যেটা আর কি 50 থেকে 54%, এখান থেকে যদি 25% কম হয়, তাহলে সেটা হবে রক্ত শূন্যতা, বা সেটাকে আমরা বলতে পারি এনিমিয়া। ঠিক আছে, আচ্ছা, আবার দেখা যায় কি যে অনেক ক্ষেত্রে যে এটা তো সাধারণত 50 লাখ থাকার কথা, কিন্তু সেটার পরিমাণ যদি 65 লাখের বেশি হয়, তাহলে এটাও আবার একটা শারীরিক সমস্যা। লোহিত রক্তকণিকার পরিমাণ আধিক্যের কারণে যে রোগটাকে আমরা বলি হচ্ছে পলিসাইথেমিয়া। ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তোমরা যারা আছো, এরা এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে। ঠিক আছে, যেমন এই যে রোগগুলো নাম পলিসাইথেমিয়া, এনিমিয়া আমরা কাকে বলবো, এগুলো কিন্তু মেডিকেল পরীক্ষার ভর্তি পরীক্ষায় এগুলো থাকে। ঠিক আছে, ইন্টারমিডিয়েটের পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো খুব সতর্কভাবে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা, রাসায়নিকভাবে লোহিত রক্ত কণিকায় সাধারণত 60 থেকে 70% পানি থাকে। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন এটি। ঠিক আছে, এটি মেডিকেল পরীক্ষায় থাকে, ভর্তি পরীক্ষায়। এবং এখানে কঠিন পদার্থের মধ্যে রয়েছে জৈব অজৈব পদার্থ, যেটির পরিমাণ 30 থেকে 40%। এই 30 থেকে 40% কঠিন পদার্থের মধ্যে হিমোগ্লোবিনই হচ্ছে প্রধান। হ্যাঁ, এবং এই হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে প্রায় 30%, এবং বাকি 10% প্রোটিন থাকে। প্রোটিনের মধ্যে রয়েছে 10% প্রোটিন, এর মধ্যে রয়েছে ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, জৈব অজৈব, পটাশিয়াম, সোডিয়াম, বিভিন্ন ধরনের আয়নের উপস্থিতি রয়েছে। ঠিক আছে, বাকি 10%-এর মধ্যে, আর 30%ই হচ্ছে হিমোগ্লোবিন। আচ্ছা, এখন এই হিমোগ্লোবিনের কারণে কিন্তু রক্ত লাল হয়। এই যে হিম নামক যে একটি লৌহ রঞ্জকধারী যে পিগমেন্ট রয়েছে, লৌহ রঞ্জকধারী, আয়রন 3+ আয়ন, এবং গ্লোবিউলিন জাতীয় প্রোটিন অণুর সমন্বয়ে এই হিমোগ্লোবিন গঠিত। ঠিক আছে, অর্থাৎ প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। প্রতি 100 ml রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং হিমোগ্লোবিন সাধারণত 4টি পলিপেপটাইড চেইনের সাথে একটি হিম গ্রুপ সংযুক্ত থাকে, আর এই হিম গ্রুপের উপস্থিতির কারণেই কিন্তু রক্ত লাল হয়ে থাকে। ঠিক আছে, মূলত হিম গ্রুপের উপস্থিতি, গ্লোবিউলিন এটি হচ্ছে রঞ্জকবিহীন একটি প্রোটিন, তার সাথে হিম নামক গ্রুপ যুক্ত থাকে, যার কারণেই কিন্তু লোহিত রক্তকণিকা লাল দেখায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথা থেকে। সাধারণত শিশুদের ক্ষেত্রে
বা ভ্রূণীয় অবস্থায় এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় যকৃত এবং প্লীহা থেকে, এবং ধ্বংসও হয় কিন্তু যকৃত প্লীহায় শিশুদের দেহে। কিন্তু পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় হচ্ছে মানুষের অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। অস্থিমজ্জা দুই ধরনের থাকে, একটা হলুদ অস্থিমজ্জা, একটা লাল অস্থিমজ্জা। মানে লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামক যে কোষ থাকে, এখান থেকে উৎপন্ন হয় পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, শিশুদের ক্ষেত্রে যকৃত প্লীহা থেকে উৎপন্ন হয়। তাহলে লোহিত রক্তকণিকা উৎপত্তি হয়েছে মানুষের লোহিত অস্থিমজ্জার যে স্টেম কোষ বা মেগাস্কেরিওসাইট কোষ থাকে, এখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এবং ধ্বংস হয়ে হচ্ছে যকৃত এবং প্লীহাতে। আর শিশুদের ক্ষেত্রে উৎপন্ন হয় যকৃত এবং প্লীহা থেকে উৎপন্ন হয়। শিশুদের ক্ষেত্রে কিন্তু মেগাক্যারিওসাইট কোষ অতটা ডেভেলপড থাকে না। ঠিক আছে, পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের ক্ষেত্রে এই মেগাক্যারিওসাইট গুলো অ্যাক্টিভ হয়, তখন সেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়া শুরু হয়, তখন আর যকৃত আর প্লীহা থেকে উৎপন্ন হয় না। শিশুদের ক্ষেত্রে যকৃত এবং প্লীহা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আমি যে কথাটি বলেছি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখন লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় মানে কোন ধরনের হরমোন সেটাকে উদ্দীপ্ত করে, তাই না? এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে এরিথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন রয়েছে, যেটি মানুষের কিডনির থেকে এটি নিঃসৃত হয়। এই হরমোনটি এরিথ্রোপয়েটিন নামক হরমোন। ঠিক আছে, এই এরিথ্রোপয়েটিন নামক হরমোনই কিন্তু হচ্ছে মেগাক্যারিওসাইট কোষকে লোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপনা সৃষ্টি করে। অর্থাৎ যত বেশি পরিমাণ এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ হবে, তত বেশি পরিমাণ মেগাক্যারিওসাইট কোষকে উদ্দীপ্ত করবে, বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার জন্য আর কি। অর্থাৎ তাহলে এরিথ্রোপয়েটিন হরমোনের উপস্থিতিতে মেগাক্যারিওসাইট যে প্রক্রিয়ায় এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে হোয়াট ইজ এরিথ্রোপয়েসিস কি, এরিথ্রোপয়েসিসের সংজ্ঞাটি যারা ইন্টারমিডিয়েটে আছো তোমরা যদি এই সংজ্ঞাটি এইভাবে দাও যে এরিথ্রোপয়েটিন হরমোনের উপস্থিতিতে, অর্থাৎ বা বৃক্ক থেকে নিঃসৃত এরিথ্রোপয়েটিন হরমোনের প্রভাবে যে প্রক্রিয়ায় মেগাক্যারিওসাইট লোহিত রক্তকণিকা উৎপন্ন করা হয়, সেই প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলা হয়। এইভাবে সংজ্ঞাটি লিখলে একদম পরিপূর্ণ সংজ্ঞা হয়। অথবা লোহিত রক্তকণিকা উৎপন্ন প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস হিসেবেও সংজ্ঞাটি লিখতে পারো। এখন এরিথ্রোপয়েটিন হরমোন আমি যেটা প্রথমেই বলেছি, যে এখানে আমি এটা সংযুক্ত করেছি যে এরিথ্রোপয়েটিন হরমোন লাল অস্থিমজ্জার মাধ্যমে লোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপনা সৃষ্টি করে। ঠিক আছে, এখন এরিথ্রোপয়েসিস যে প্রক্রিয়াটি, হ্যাঁ, এটি যে এরিথ্রোপয়েটিন নামক হরমোন নিঃসরণ নির্ভর করে কিসের উপর? এটি এখন বেশি পরিমাণ এরিথ্রোপয়েটিক হরমোন কখন নির্গত হবে আর কম পরিমাণ এরিথ্রোপয়েটিন হরমোন কখন নির্গত হবে, এটা একটা বিষয় আছে। এটা ডিপেন্ড করে হচ্ছে মানুষের রক্তে অক্সিজেনের উপস্থিতির উপর। ঠিক আছে, কারণ রক্তে যদি অক্সিজেন লেভেল কমে যায়, কোনো কারণে যদি রক্তে অক্সিজেন লেভেল কম থাকে, তাহলে বৃক্ক তত বেশি এরিথ্রোপয়েটিন হরমোন উৎপন্ন করে। অর্থাৎ কোনো কারণে যদি মানুষের রক্তে স্বাভাবিক যে অক্সিজেন থাকার কথা তার চেয়ে যদি কম থাকে, তাহলে বৃক্ক থেকে বেশি পরিমাণ এরিথ্রোপয়েটিন নামক হরমোন নিঃসরণ করে। আর বেশি পরিমাণ এরিথ্রোপয়েটিন হরমোন বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা সৃষ্টির জন্য মেগাক্যারিওসাইট কোষকে উদ্দীপ্ত করে। তার মানে যত বেশি পরিমাণ এরিথ্রোপয়েটিন হরমোন নিঃসৃত হবে, তত বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে। এবং এটা কিসের ভিত্তিতে? যদি রক্তে কোনো কারণে অক্সিজেনের পরিমাণ কমে যায়। আবার যদি অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, অনেক সময় পর্যাপ্ত চেয়ে বেশি পরিমাণ অক্সিজেন মানুষের শরীরে প্রবেশ করতে পারে, সেই ক্ষেত্রে বৃক্ক করে কি যে ওই এরিথ্রোপয়েটিন হরমোনের যে উৎপন্ন হওয়া এটাকে কমিয়ে দেয়, ফলে মেগাক্যারিওসাইট কোষ থেকেও লোহিত রক্তকণিকা কম পরিমাণ উৎপন্ন হয়। ঠিক আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত লোহিত রক্তকণিকা উৎপাদন বেশি হবে না কম হয়, বিষয়টি এটি এই হরমোন এটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, লোহিত রক্তকণিকা সাধারণত উৎপন্ন হওয়ার দিন থেকে প্রায় 4 মাস পর্যন্ত এটি মানুষের শরীরে বেঁচে থাকে এবং পরবর্তীতে যকৃত বা অগ্নাশয়ে এটি ধ্বংস করতে থাকে। ঠিক আছে, এখানে একটি তথ্য দেওয়া হয়েছে যেটি যে এই সময়ের মধ্যে বারবার কৈশিক নালিকা প্রাচীর ভেদ সহ প্রায় 1100 কিলোমিটার পথ অতিক্রম করে। অর্থাৎ লোহিত রক্তকণিকা সৃষ্টি হওয়ার পর থেকে এই 4 মাসে মানুষের ধমনী, শিরা, উপশিরা এবং কৈশিক জালিকা সহ প্রায় 1100 কিলোমিটার পথ অতিক্রম করে। এখানে একটি তথ্য, এটি গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে রয়েছে, আমি এটি এখানে সংযুক্ত করেছি।
যেহেতু লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, এই কারণে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল অনেক কম থাকে। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থাকার কারণে এর আয়ুষ্কাল অনেক বেশি থাকে। ঠিক আছে, তাহলে লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, পরিণত লোহিত রক্তকণিকা। আচ্ছা, কণিকাগুলো যকৃত এবং প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয়। আমি আগেই বলেছি এই কথাটি যে মানুষের লোহিত রক্তকণিকা মেগাকিরিওসাইট কোষ উৎপন্ন হলে এটি ধ্বংস হয় যকৃত এবং প্লীহায়। শিশুদের ক্ষেত্রে যকৃত প্লীহা উৎপন্ন হয়, যকৃত প্লীহা ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক আছে, জায়গা কি এটি মানুষের লোহিত রক্তকণিকা সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। আহ যারা ইন্টারমিডিয়েটে রয়েছে তোমরা এটি আরো ভালোভাবে আরো কয়েকটি বই ঘাইটে করবে। আমি এখানে আহ 2টি বইয়ের আর কি তথ্য এখানে সংযুক্ত করেছি, তোমরা আরো কয়েকটি বই সংযুক্ত করতে পারো যারা মেডিকেলে পড়ার তাদের ইচ্ছা রয়েছে আর কি। আচ্ছা, আমরা এখানে এখানে একটি ভিডিও ক্লিপ দেখবো আর কি। ঠিক আছে, আমরা একটা ভিডিও ক্লিপ দেখি আর কি। আমি এটি ভিডিও ক্লিপটি তোমরা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। আমি এখানে একটু বর্ণনা করবো আর কি ভিডিওটির বিষয়ে। আচ্ছা, আমরা ভিডিও ক্লিপটি একটু দেখি। ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা হচ্ছে একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছ যে মানুষের ধমনির ভিতর, ধমনির শিরা কোষের ভিতর দিয়ে লোহিত রক্তকণিকা যাতায়াত করতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ধমনী। এই যে নীল রঙের গুলো হচ্ছে শিরা, ভেইন। আর লাল রঙের গুলো হচ্ছে আর্টারি বা ধমনী। এবং অনেকগুলো ব্লাড ক্যাপিলারিজ রয়েছে, এগুলো ব্লাড ক্যাপিলারিজ যেগুলো মানুষের সেলের মধ্যে বিস্তার লাভ করে থাকে। ঠিক আছে, আর এটি হচ্ছে হার্ট। হার্টের মাধ্যমে, এই হার্ট পাম্পিং এর মাধ্যমে কিন্তু লোহিত রক্তকণিকা, এই যে লাল বর্ণের চাকতির মতো তোমরা দেখতে পাচ্ছ লোহিত রক্তকণিকা, এটি হচ্ছে লোহিত রক্তকণিকা। হ্যাঁ, আর এটি হচ্ছে শ্বেত রক্তকণিকা, এটি হচ্ছে শ্বেত রক্তকণিকার একটি অংশ। এটি শ্বেত রক্তকণিকা বা আমরা যেটাকে ম্যাক্রোফেজ কোষ বলি, পরিণত ম্যাক্রোফেজ কোষ, এগুলো মানুষের শরীরে প্রতিরক্ষার কাজ করে থাকে। এই যে হলুদ বর্ণের যে অংশটি রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন প্লাজমা কোষ এবং অনুচক্রিকা। এগুলো মানুষের রক্ততঞ্চনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আহ জায়গা কি ভিডিওটি এই পর্যন্তই। তোমরা এখানে যে ভিডিওটি দেখেছো এটি সাধারণত এই লোহিত রক্তকণিকা মানুষের যে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে কিভাবে যাতায়াত করে আর কি। পরবর্তীতে আমি এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, বিভিন্ন ব্লাড ভেসেল নিয়ে আলোচনা করব এবং এগুলোর ছবিও দেখাবো আর কি। এখানে সংক্ষিপ্ত একটি ছবি দেখিয়েছি যে লোহিত রক্তকণিকা গুলি কিভাবে মানুষের আর্টারি, ভেইন এবং শিরা উপশিরার মধ্যে দিয়ে এটি প্রবাহিত হয়। আহ এটি এখানে দেখানো হয়েছে। জায়গার কি আমরা লোহিত রক্তকণিকার কাজগুলো একটু বলবো আর কি, যে লোহিত রক্তকণিকা কি কি কাজ করে মানুষের শরীরে। লোহিত রক্তকণিকা আর হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে থাকে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন খুব কম করে। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের বিভিন্ন মাধ্যম রয়েছে, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। সাধারণত লোহিত রক্তকণিকা এই পরিবহনের কাজ করে থাকে। এছাড়া রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা রক্ষা করে চলে। আচ্ছা, রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা রক্ষা আবার কি? তার মানে হচ্ছে রক্তের যে একটি নির্দিষ্ট ঘনমাত্রা সেটাকে বজায় রাখে। এবং সান্দ্রতা হচ্ছে, এটার পদার্থবিজ্ঞানে যারা ইন্টারমিডিয়েট আছে তোমরা তোমরা তো এই বিষয়টি বুঝো আর কি। সান্দ্রতা হচ্ছে এক ধরনের বল, যে মানে রক্ত যাতে নিজেদের মধ্যে জমাট বেঁধে না যায় আর কি চলাচল করতে গিয়ে। ঠিক আছে, এটাকে সে রক্ষা করে থাকে মানুষের ব্লাড ভেসেলের ভিতরে দিয়ে যখন চলাচল করে। আচ্ছা, হিমোগ্লোবিন এবং আন্তঃকোষীয় বস্তু রক্তে বাফার রূপে কাজ করে, যা অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। এই হিমোগ্লোবিন এবং অন্তঃকোষীয় কিছু বস্তু থাকে যেগুলো লোহিত রক্তকণিকার মধ্যে থাকে, যে আর এগুলো অম্লক্ষারের একটি ভারসাম্য তৈরি করে মানুষের রক্তে, একটা নির্দিষ্ট পিএইচ কে বজায় রাখে। লোহিত রক্তকণিকা প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন যুক্ত হয় যা রক্তে গ্রুপিং এর জন্য দায়ী থাকে। ঠিক আছে, যেমন এ বি সি এগুলো লোহিত রক্তকণিকায় থাকে। আমরা যে রক্তের যে গ্রুপিং গুলো বলি আর কি, যে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন এগুলো কিন্তু লোহিত রক্তকণিকায় থাকে, এগুলো সে বহন করে চলে। এছাড়াও রক্ত কণিকা রক্তে বিলিরুবিন, বিলিভার্ডিন জাতীয় পদার্থ উৎপন্ন করে। ঠিক আছে, এগুলো ছাড়াও লোহিত রক্তকণিকা আরো অনেক কাজ রয়েছে, তোমরা বিভিন্ন বইগুলো ঘাটলে বুঝতে পারবে আর কি। আমি এখানে কমন কিছু কাজের কথা বলেছি, যেহেতু লেকচারটি অনেক বড় হয়ে গেছে আমি এই কারণে আরো বেশি বিস্তারিত সংযুক্ত করিনি আর কি। মোটামুটি এই কাজগুলোর কথা বলেছি, আরো কাজ রয়েছে আর কি। লোহিত রক্তকণিকা অনেক কাজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা জায়গার কি আজকে এই পর্যন্তই লেকচারটি। আমি তোমাদের সাথে ছিলাম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান। আমি প্রাণী বিজ্ঞান বিভাগের লেকচারার হিসেবে আছি সরকারি আশিক মোহাম্মদ কলেজে আমার group। আমাদের এই লেকচারটি যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা স্টুডেন্ট রয়েছে। আর আপনারা যারা এই লেকচারটি এতক্ষণ কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। যাই হোক, আজকে এই পর্যন্তই। লেকচারটি মনে হয় একটু দীর্ঘ হয়ে গেছে। আমরা পরবর্তীতে শ্বেত রক্তকণিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এভাবে ধারাবাহিকভাবে আমরা মানুষের রক্ত সংবহন তন্ত্রের A to Z বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা আশা করি আপনারা আমাদের লেকচার গুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমরা
রক্ত সংবহন তন্ত্রের অন্য একটি অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।